25 নম্বর অঙ্কটা দেখো, ABC আর দ্য পার্টনারশিপ ইন আ ফার্ম, দেয়ার ক্যাপিটাল ব্যালেন্স অ্যাজ অন 1/4/19 আছে 50, 60, 70। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করতে দিয়েছে। তাহলে দেখো এখানকার যে চারটে পয়েন্ট আছে, এই যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, এগুলো তো আমরা শিখেছি, জাস্ট একটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনস করতে দিয়েছে। এটা পারবো তো? এটা পারবো। ওকে, নেক্সট। পরেরটা, এবিসি আর দ্য পার্টনার্স ইন আ ফার্ম, দেয়ার ক্যাপিটাল ব্যালেন্স আবারও আছে। এইখানে হচ্ছে এই যে 3 নম্বর যে পয়েন্টটা, নেট প্রফিট বিফোর কনসিডারিং দ্য অ্যাবাভ রুপিস 50,000, আমরা একটা করেছিলাম যে নেট প্রফিট বলছে আফটার গিভিং দ্য স্যালারি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়ার পরে নেট প্রফিট এত। তাহলে কিন্তু আমরা অ্যাডেড ব্যাক করিয়ে নিয়েছিলাম নেট প্রফিটের মধ্যে, তাই না? তাহলে এখানে তো অ্যাডেড ব্যাক করানোর কিছু নেই, কারণ এখানে নেট প্রফিটটা বিফোর কনসিডারিং দ্য অ্যাবাভ, মানে স্যালারি এবং ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়ার আগে 50,000। তাহলে ডিরেক্ট পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে 50,000 টাকা দিয়েই শুরু করব। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর পয়েন্টটা, ডিভিজিবল প্রফিটের কথা বলেছিলাম। ডিভিজিবল প্রফিট কি? 50,000 টাকা থেকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়ে দিলাম, দেন স্যালারি পেমেন্ট করে দিলাম, তারপরে যেটুকু থাকে সেটুকু আমরা কি করতাম, শেয়ার অফ প্রফিট হিসাবে ডিস্ট্রিবিউট করতাম। কিন্তু এখানে ডিস্ট্রিবিউট করার আগেই প্রফিট থেকে 10% জেনারেল রিজার্ভে ট্রান্সফার হবে। দ্যাটস মিন, আমি ছোট করে দেখাচ্ছি, বলো তোমাদের এটা কত নম্বর করছি, সরি কত নম্বর আলোচনা করছি? 26 নম্বর, পেজ নাম্বারটা বলে দাও। 55। ওকে। নর্মালি পিএল অ্যাপ্রোপ্রিয়েশনস এর সময় এখানে আমরা নেট প্রফিট 50,000 টাকা পুরো কনসিডার করব। দেন আমরা এখান থেকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল যেটা, সেটা যা বলেছে তিনটে পার্টনারে, দেন স্যালারি, এন্ড এট লাস্ট 50,000 থেকে এই পার্টটা এবং এই পার্টটা মাইনাস যাওয়ার পরে যেটুকু থাকে শেয়ার অফ প্রফিট। কিন্তু এখানে তার আগে রিজার্ভে কিছুটা ট্রান্সফার করে দেবো। কতটা? 10%। 10% অফ হোয়াট? 50,000 থেকে এই দুখানা মাইনাস করার পরে যেটুকু থাকবে সেইটুকুটা এখানে দেব। তারপরে ব্যালেন্স যেটুকু পড়ে থাকবে সেইটা শেয়ার অফ প্রফিট হিসাবে পার্টনারদের মধ্যে শেয়ার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি করতে দিয়েছে? রবি পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিট এন্ড লস, নেট প্রফিট বলে দিয়েছে এত। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য ফার্ম, নর্মাল পিএল অ্যাপ্রোপ্রিয়েশন বলেছে। আচ্ছা, দেখো এখানে দুটো পার্টনার এবং পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করতে দিয়েছে, ভালো কথা। নেট প্রফিট বলে দিয়েছে 3 লাখ টাকা। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্টটা কিন্তু বলে দিয়েছে ক্যাপিটালের ওপরে 5%। তাহলে ক্যাপিটাল ব্যালেন্স তো রবি আর শশী দুজনেরই তো ক্যাপিটাল ব্যালেন্স অলরেডি বলা রয়েছে। তাহলে দেয়ারফোর আমরা এখানে ইন্টারেস্ট ক্যাপিটালের উপরে যে ইন্টারেস্টটা দেবো সেটা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের উপরে দেবো, কারেন্ট অ্যাকাউন্টের উপরে নয়, কারণ ইন্টারেস্টটা ক্যাপিটালের উপরে দিতে বলেছে। ক্লিয়ার একটা কথা? নেক্সট ধরো ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং 10%। এবার দেখো ড্রয়িংস ডিউরিং দ্য ইয়ার 40 এবং 30। তাহলে যদি আমরা পরেরটাকে নিয়ে আলোচনা করি, যেগুলো আলোচনার জায়গা, তাহলে বাই ইন্টারেস্ট অন ড্রয়িং, তাহলে ড্রয়িংসটা কবে হয়েছে বলেনি, ডিউরিং দ্য ইয়ার ধরে বলেছে। তাহলে কি করব? টোটাল ড্রয়িংস ইন্টু ইন্টারেস্ট পার্সেন্টেজ তার 6/12, কারণ কিছু বলে দেয়নি তাই বছরের মাঝখানে ধরে নিলাম। আর রবি ইজ এন্টাইটেলড, এই যে 5% অফ দ্য নেট প্রফিট বিফোর কনসিডারিং দ্য অ্যাবাভ আইটেমস। তার মানে কি, নেট প্রফিট আমরা আফটার কনসিডারিং করেছিলাম, বলেছিলাম তার মধ্যে যদি ইনক্লুডিং আছে দেয়ারফর আফটার কনসিডারিং বলে 5 এর 105 নেব, কিন্তু এটা তো বিফোর কনসিডারিং, দেয়ারফর শুধু 5% নেব। ওকে, এন্ড দি লাস্ট, এটা না 28 নম্বর, এখানে বলেছে এটাও পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। এখানে না কিছু বলে দেয়নি, নতুন কিছু নেই অঙ্কটাতে। ওকে, পারবে এটা তোমরা। 5 নম্বর পয়েন্টটা দেখো, 29 নম্বর অঙ্কের 5 নম্বর পয়েন্টটা, 10%
অন দ্য ডিস্ট্রিবিউটেবল প্রফিট। ডিস্ট্রিবিউটেবল প্রফিট বলতে এখানে নেট প্রফিট বলে দিয়েছে 1,20,000, 1,20,000 থেকে ক্যাপিটাল বাদ, কমিশন বাদ, স্যালারি বাদ, হ্যাঁ, ড্রয়িংস কনসিডার করে নেব নেট প্রফিটের মধ্যে, তারপর যেটুকু পড়ে থাকবে সেটা ডিস্ট্রিবিউটেবল প্রফিট। সেই ডিস্ট্রিবিউটেবল প্রফিট ইয়া ফির ডিভিজিবল প্রফিট তার 10% আমরা রিজার্ভে ট্রান্সফার করব, যেটা একটু আগে এইমাত্র দেখালাম 26 নম্বর না কত নম্বর অঙ্কে। ক্লিয়ার? আর এখানে তো সেলসটা বলেই দিয়েছে, কারণ সেলস বলার কারণ কি, কারণ এখানে কমিশনটা 2.5% অন সেলস হলে পরে পাচ্ছে, তাই আর কিছু নেই আশা করি। ওকে, তাহলে এবার আজকে আমরা নতুন জায়গায় এন্ট্রি নেব, দ্যাট ইজ দা অ্যাডমিশন, তাই না? গুডউইল তো আমাদের হয়ে গেছে, তাহলে গুডউইল হয়ে যাওয়ার পর আজকে অ্যাডমিশনে এন্ট্রি নেব। ওকে, আচ্ছা, অ্যাডমিশনে চলে এসো, খুব বোঝার জায়গা। প্রথম দেখো তো তোমাদের কি দিয়ে শুরু হচ্ছে, এ বি সি 50, 30, 20। আমার এখানে ইলাস্ট্রেশন 9 ফার্স্ট যখন স্টার্ট হচ্ছে, চেক কর। আমার পেজটা 109 কাছাকাছি আসবে। দেখো প্রথমে বেশ কিছু এই সব নিয়ে আলোচনা আছে, প্রথমে বেশ কিছু আলোচনা রয়েছে। গুডউইল ভ্যালুয়েশনের পর রিকনস্ট্রাকশন অফ দ্য পার্টনারশিপ, ওইখান থেকে প্রথমে বেশ কিছুটা এগিয়ে চলে যাব। জাকির, জাহাঙ্গীর, জাহিদ, চেঞ্জ ইন দ্য রেট্রোস্পেক্টিভ এফেক্ট, এই যে সমস্তগুলো আছে না, জাকির, জাহাঙ্গীর, জাহিদ ছেড়ে চলে যাব। রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটি, অ্যাডমিশন অফ আ নিউ পার্টনার, অ্যাডমিশন অফ আ নিউ পার্টনার, কিন্তু এইখানে নিউ পার্টনার অ্যাডমিশন হওয়ার আগে এখানে আগে একটু রিভ্যালুয়েশনসটা করিয়ে নিচ্ছে। আচ্ছা, তোমাকে আমি বলি, আচ্ছা যেটা বলছি, হ্যাঁ তুমি অ্যাডমিশন অফ আ নিউ পার্টনার ওই চ্যাপ্টারটাই আমরা আগে করি। হ্যাঁ, ওই চ্যাপ্টারটা করব, ওই চ্যাপ্টারটা করলে পেছনের চ্যাপ্টারটা কভার হবে। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে তোমার মনে হয় প্রথম স্টার্ট হচ্ছে অমল বিমল দিয়ে, দেখো তো প্রথম ইলাস্ট্রেশন স্টার্ট হচ্ছে অমল এন্ড বিমল দিয়ে। ঠিক ঠিক, অ্যাডমিশনস অফ আ নিউ পার্টনার চ্যাপ্টারের নাম অমল বিমল দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, যেগুলো হবে বইতে দাগ দেবে। হ্যাঁ, আচ্ছা, আমি অমল বিমলটা না করি, আমি চাইছি আরেকটু দেখতে চলে যেতে। অমল বিমল দিয়ে শুরু করি। আচ্ছা, তুমি খাতায় যেটা কাটবে, প্রথম তোমার বই অনুসারে ইলাস্ট্রেশন 1 এর পাতা নাম্বার কত একটু বলে দাও। 136, ইলাস্ট্রেশন 1 এর পেজ নাম্বার 136। আচ্ছা, কেন কি কাটছি সব উত্তর দেব, তার আগে এখানে একটা ঘর কাটো যার নাম হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ছোট একটা টি ফরম্যাট, আমার তো এইটুকুতেই হয়ে যাবে। ওকে, আর হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট,
সেখানে তিনটে পার্টনারের ঘর কাটবে। অলরেডি এ বি রয়েছে, সি অ্যাডমিশন নিচ্ছে, তারপর তিনটে পার্টনারের ঘর কাটবো। তোমার পাতার এপিটোপিট আছে তো, মানে বাম দিকে ছক কাটলে ডান দিকে কি জার্নাল লেখার মতন জায়গা আছে তো? ঠিক আছে, তুমি করেছো, বাকিরা যখন করবে তখন কিন্তু বাঁ দিকে যেন ছক কাটবে আর ডান দিকে জার্নাল লিখবে। আর একটা করবে, দ্যাট ইজ দ্য ব্যালেন্স শিট। পরের বার থেকে যখন করবে বাঁ দিকের পাতায় অঙ্ক করবে, আর একটাই অঙ্ক লেখা আমরা জার্নাল করে করব, তারপরে তোমরা শিখে যাবে আশা করছি। বলে বলবে ওকে, রিভ্যালুয়েশনটা লিখে নাও। ফর দ্য ইয়ার এন্ডেড, চেক করো যে ব্যালেন্স শিটটা অলরেডি তোমাদের বইতে কোন সালে দিয়েছে, 31/12/19। ওকে, 31/12/19। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটাও হবে সেম ভাবেই ফর দ্য ইয়ার এন্ডেড। একত্রিশ 12/19, তিনজন পার্টনারের নাম, ব্যালেন্স শিটটা অ্যাজ অন। ওকে, দেখো প্রথম আগে একটু জানি যে এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কি। আমরা এখানে একটা নতুন অ্যাকাউন্ট দেখলাম যার নাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কখন করা হয়? এটা করা হয় অ্যাট দ্য টাইম অফ টু স্টেজেস। একটা হচ্ছে অ্যাডমিশনসের টাইমে, আর একটা হচ্ছে রিটায়ারমেন্টের সময়। ওকে, এবার রিভ্যালুয়েশন কথাটা বুঝো, কথাটায় লেখা আছে রিভ্যালুয়েশন, মানেটা কি বুঝতে পারছো তুমি? রিভ্যালুয়েশন মানেটা কি বুঝতে পারছো? ভ্যালু নির্ণয় করা, পুনর্মূল্যায়ন করা, তাই তো? কারণটা কি, আজকে আমরা যতটুকু জেনে এসেছি যে বিজনেসে যতটা অবধি অ্যাসেটস থাকে তার প্রায় ইকুয়াল আমার ক্যাপিটাল থাকে। কারণ কি হয় যে আজকে যখন কেউ অ্যাডমিশন নেয় তখন আমরা কি লিখি, যে প্রথম ধরো কি লিখতে পারি, যে ক্যাপিটাল হিসেবে যখন পয়সা বিনিয়োগ করে
ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর নর্মাল কোম্পানি করলে সেক্ষেত্রে নর্মাল ক্যাপিটাল, কিন্তু এক্ষেত্রে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এইবার এই যে টাকাটা ঢোকে, এই টাকাটা দিয়ে আমরা কি করি? এই টাকাটা থেকে আমাদের ফার্নিচার হয়, অমুক হয়, মানে বিভিন্ন রকম অ্যাসেটস ক্রিয়েট হয়। এই সমস্ত অ্যাসেটস যে ক্রিয়েট হয় তার এগেইনস্টে কি লিখতে পারি? টু ব্যাংক। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, অল দ্য অ্যাসেটস এখানে যা ক্রিয়েট হয় তার এগেইনস্টে কি থাকে? ক্যাপিটাল অ্যাকাউন্ট থাকে। তাহলে আজকে যদি নতুন কোনো পার্টনার যদি আজকে ইন্ট্রোডিউসড হয়, নতুন কেউ পার্টনার আজকে যদি আসে, তার দরুন কি হয় যে ব্যবসায় থাকা সমস্ত ধরনের অ্যাসেটস এবং সমস্ত ধরনের লাইবিলিটিস এর রিভ্যালুয়েশন করা হয়। ওকে, সমস্ত ধরনের রিভ্যালুয়েশন করানো হয়, এবং রিভ্যালুড হলে অ্যাকচুয়ালি কিন্তু ব্যবসায় কোনো পয়সা আসে বা ব্যবসা থেকে কোনো পয়সা বেরোয় তা কিন্তু হয় না। কারণ কি? আমরা এটা রিভ্যালুড করছি। তো রিভ্যালুড হলে কি ক্যাপিটালটার একটু পরিবর্তন হয়। এবার কেন ক্যাপিটালের পরিবর্তন, কি তার দরকার, সেটা আমরা যত ধীরে ধীরে সামনের দিকে এগোবো বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি পার্টনারশিপ ফার্মে রিভ্যালুয়েশনস এর দরকারটা কি। ওকে, এবার রিভ্যালুয়েশনের ওয়ার্ক করতে গেলে যেটা বুঝতে হবে, এটা হচ্ছে ডেবিট আর ক্রেডিট দুটো জিনিসকে এখানে খুব ভালো করে বুঝতে হবে। যে আইটেমগুলো দেখতে পারবো, সেই আইটেমগুলোর নেচার বুঝতে হবে, সেই অনুযায়ী তাদেরকে আমাকে বাড়াতে বা কমাতে হবে। আমি প্রথমে কিছু একটু এক্সাম্পল দিই। নাম্বার ওয়ান, ধরো ফার্নিচার অলরেডি আমার বইতে রয়েছে 20,000 টাকা। তোমাকে বলা হলো যে ফার্নিচারটা এখন রিভ্যালুড হয়েছে, রিভ্যালুড করার পরে তার রিভ্যালু কত হয়েছে, তার রিভ্যালুয়েশনের পরে দেখা যাচ্ছে 35,000 টাকা তার ভ্যালুয়েশন হয়েছে। ক্লিয়ার হয়েছে কথা? 20,000 বইতে ছিল, 35,000 হয়েছে। তাহলে ফার্নিচারটা কতটা পরিমাণ বাড়লো? 15,000 টাকা বাড়লো। তাহলে 15,000 যে বাড়লো, এই 15,000 টাকাটা দিয়ে ফার্নিচার অ্যাকাউন্টটাকে তো আমাকে বাড়াতে হবে, কারণ 20 থেকে বেড়ে 35 হয়েছে। আমার তো এটা তো আমাদের নর্মাল চকডাস্টার নয় যে মুছে দিলাম, হ্যাঁ 20টা মুছে 35 লিখে দিলাম, তা তো হবে না। তাহলে আমাকে কি করতে হবে? এই অ্যাসেট ব্যালেন্সটাকে আরো বাড়াতে হবে, কারণ আমার অ্যাসেটটা 20 থেকে বেড়ে 35 হয়েছে। তাহলে অ্যাসেটটাকে যদি আরো বাড়াতে হয়, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টটা আরো কি করতে হবে? রাইট, আরো ডেবিট করতে হবে। কারণ কি? অলরেডি ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 20,000 টাকা টু ব্যাংক কিনেছিলাম যখন 20,000 টাকা দিয়ে ছিল। ওকে, ধরো বছরের শুরুতে ছিল, বছরের শেষে যখন আসছে, আমি একটু ডেপথে যাচ্ছি, তখন ধরো হয়ে গেছে কি, ধরো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার 2,000 টাকা ধরলাম। তাহলে এখন ফার্নিচারের ভ্যালু আপাতত বছরের শেষে কত? 1/1/16, 31/12/16, রাইট, 18,000 টাকা। তাহলে আমি ধরো এখানে 18,000, এটাকে 20 না করে এটাকে 18 করে দিই, তাহলে তোমাদের ভালো লাগবে। তাহলে এটাকে আমি করে দিচ্ছি হচ্ছে 17,000 টাকা। ওকে, 17,000 টাকা। ওকে, তাহলে এবার ফার্নিচারের ভ্যালু 18,000 টাকা, কিন্তু 31/12/16-তে যখন আমি রিভ্যালুয়েশন করছি, ধরো আমার বিজনেসের ক্যাপিটালটাকে না আমি একটু বাড়িয়ে দেখাতে চাই। বাড়িয়ে দেখাতে চাই বলতে কি, আমি দেখাতে চাই লোকের কাছে যে আমার পাওয়ার দেখো, কত পাওয়ার, আমার কত ক্যাপিটাল, তাই না? তুমি যখন কোনো ব্যবসায় দেখবে ওরে বাপরে প্রচুর টাকা ক্যাপিটাল, দেয়ার ফোর অটোমেটিক্যালি একটা মাইন্ডে আসে কি এত টাকা ক্যাপিটাল, তার মানে নিশ্চয়ই প্রচুর ভালো বিজনেস করে। ওকে, তো দেয়ার ফোর আজকে যদি তুমি টাটা কোম্পানি আর রিলায়েন্স কোম্পানির মধ্যে যদি তুলনা করো, এরা একদিন রিলায়েন্স ওপরে যায় তো একদিন টাটা ওপরে যায়, এইভাবে চলতে থাকে। তো নতুন যে ধরো জানে না, যে টাটা রিলায়েন্স কোম্পানির নামই শোনেনি, সে একদিন দেখছে টাটা কোম্পানি ক্যাপিটাল বেশি, একদিন দেখছে রিলায়েন্স কোম্পানির ক্যাপিটাল বেশি। দেয়ারফর সে মোটামুটি বুঝতে পারবে যে ঠিক আছে চলো এদের ক্যাপিটালে মোটামুটি এদের সঙ্গে বাকিদের যদি তুলনা করে তাহলে বুঝতে পারবে ওরে বাবা টাটা কোম্পানি তো অনেক টাকা ক্যাপিটাল, তো অন্যান্য কোম্পানি থেকে অনেক বেশি বড়, তাহলে এর নিশ্চয়ই অনেক কিছু রয়েছে। এবার একটা কথা কি, আজকে বাকিদের ক্যাপিটাল নির্ণয় কি করে হয়? মানে পার্টনারশিপ ফার্ম ছাড়া এই যে আজকে তোমরা দেখো টাটা, রিলায়েন্স, ব্রিটানিয়া, এমআরএফ টায়ার, এদের ক্যাপিটালের ভ্যালুয়েশন হয় হচ্ছে যে আজকে ধরো ওদের কাছে নাম্বার অফ শেয়ারস থাকে। শেয়ারসটা একটু ছোট করে আমি বলেছিলাম, তো যাই হোক একটু মোটামুটি বোঝার চেষ্টা করে নাও কি নাম্বার অফ শেয়ারস আছে ওদের কাছে 1 কোটি, 1 কোটি। ওকে, 1 কোটি নাম্বার অফ শেয়ারস রয়েছে, রাইট?
এবার আজকের ডেটে ওদের একটা শেয়ারের দাম, ধরো যে কোনো একটা কোম্পানি লাইক আস টাটাকে নিয়ে কথা বলছি, কি আজকের ডেটে ওর একটা শেয়ারের দাম ধরো 3,000 টাকা পার শেয়ার। তাহলে আজকের ডেটে এটাকে দিয়ে যদি আমি ইন্টু করি 3,000 টাকা পার শেয়ার হলে, তাহলে কত দাঁড়াবে? 3,000। তারপরেও আবার কত, ও বাবা শূন্য লিখতে লিখতে পাগল হয়ে যাচ্ছে, যাই হোক শূন্যটাও ভুলভাল লিখে না, অতটা ইয়ে নেই তো, এরকম শূন্য ব্যবহার করি না। আচ্ছা, তিনটে, তারপরে দুটো, তারপরে হয় দুটো, তারপরে হয় দুটো, আর কিছু একটা হবে। হ্যাঁ, আচ্ছা, মানে অত টাকা আসলে আমাদের চোখে দেখিনি তো। তারপরের বছর, হ্যাঁ তারপরের দিন ধরো এটা 4,500 হয়ে গেল, তাহলে কি হলো? ক্যাপিটালটা বাড়লো। তো এইভাবে প্রতিদিন ক্যাপিটালের চেঞ্জ হয়। তা বলে কিন্তু সব সময়, মানে কি, ধরো তুমি ধরো আজকে ডিপোজিট করছো টাকা শেয়ার বাজারে, দেয়ার ফোর আজকে 4,500, কালকে হয়ে যেতেই পারে 2,200। এই যে চেঞ্জেস, তাহলে তুমি বলবে তার ক্যাপিটালের আজকে এই, তার ক্যাপিটালের আজকে সেই। একটা নির্দিষ্ট পয়েন্ট অফ ভিউ অনুসারে তোমাকে ডিপোজিট করতে হয়। কিরকম? তুমি 31 মার্চ যেদিন ক্লোজ হয়েছিল ওদের আগের বারে অ্যানুয়াল অ্যাকাউন্টসটা, তুমি তখনকার ক্যাপিটালটা চেক করে যে তখন ভ্যালু কি ছিল। এইভাবে প্রত্যেক বছরে 31 মার্চের মধ্যে যদি তুলনা করতে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে ওদের ক্যাপিটালটা কতটা পরিমাণে ইনক্রিজ, কতটা পরিমাণে ডিক্রিজ। ওকে, কিন্তু পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে এরকম হয় না। পার্টনারশিপ ফার্মেও রিভ্যালুয়েশন হয়, হয় না কেন বলবো, কিন্তু বেশিরভাগ যেটা চেকিং করা যায় যে রিভ্যালুয়েশন করা হয় কোন সময়, আমরা বইতে যেটা দেখব রিভ্যালুয়েশন সব সময় হয়, পার্টিকুলারলি পার্টনার্স অ্যাডমিশন বা পার্টিকুলারলি পার্টনার রিটায়ারমেন্টেই হয় এমন কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা বইতে আজকে যে চ্যাপ্টার পড়বো সেই চ্যাপ্টারে শুধুমাত্র অ্যাডমিশন আর রিটায়ারমেন্ট টাইমের সময়তেই মানে দেখবো যে আমাদের রিভ্যালুয়েশন হচ্ছে। তো এরা ওইভাবে নিজেদের ক্যাপিটালটাকে বাড়ায়, এদের তো ওরকম ভাবে শেয়ার দাম ফাম হয় না। তো দেয়ার পর যেটুকু অ্যাসেটস ওদের ব্যবসাতে ইনভলভ থাকে, সেই অ্যাসেটস গুলোর, লাইবিলিটিস গুলোর মানে রিভ্যালুয়েশন করিয়ে নিজেদের ক্যাপিটালটাকে যাঁচ করে যে এখন তাদের ক্যাপিটালের অবস্থা কিরকম। ক্লিয়ার? ওকে, এইবার এই চ্যাপ্টারটা থেকে মেনলি তোমাদের সবচেয়ে বড় বুঝতে যেটা অসুবিধা, এটাকে নিয়ে আলোচনা করছিলাম, আগে একটু ফিরে যাই, যে আমরা ফার্নিচারের ভ্যালু দেখেছিলাম কত? 18,000 টাকা। ভেরি গুড, 18,000 টাকা। কিন্তু 31/12/16-তে আমি ভ্যালুয়েশন অফিসারকে দিয়ে ভ্যালুট করিয়েছি, রিভ্যালুট করিয়েছি। সে বলছে আপনার এখন দাম হচ্ছে 35,000 টাকা স্যার। তাহলে আমাকে তো ফার্নিচারের ভ্যালুটাকে বাড়াতে হবে। তাহলে কিভাবে বাড়াবো? ফার্নিচার অ্যাকাউন্টটাকে ডেবিট করব 17,000 টাকা। বাট আমরা তো ডবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম করি। ডবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম যেহেতু করি, তো তুমি কাউকে ডেবিট করেছো মানে কাউকে তো ক্রেডিট করতে হবে, রাইট? তো ক্রেডিট যদি আমি এখানে ব্যাংকে করি, তাহলে কি এটা ঠিক করছি না ভুল করছি বলো? আমি ক্রেডিট করলাম ব্যাংকে, এটা ঠিক না ভুল? রাইট? হবে না। দেয়ারফোর এই রকম অবস্থায় এখানে ব্যাংক যেহেতু লেখা যাচ্ছে না, তাই টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ক্লিয়ার? আচ্ছা, চলো আর একটা ট্রাই করি। ধরো এবারে বলছে এমন 31/12/17-তে ধরো বলছে ফার্নিচার ভ্যালুয়েশন হয়েছে, ধরো আমি বলছি 10,000 টাকা। 10,000 টাকা ভ্যালু হয়েছে। এখন ভ্যালু কত ছিল? একটু আগে ভ্যালু কত ছিল? 18,000 না, আমরা তো বাড়িয়ে দিয়েছি, 17 দিয়ে বাড়িয়ে দিয়েছি। তাহলে এখন এখন আমাদের 31/12/16-তে আমাদের ভ্যালু কত ছিল? রাইট, 35,000 টাকা ছিল। এখন পরের বছরে আবার দেখা যাচ্ছে ফার্নিচারের ভ্যালু 10,000। তাহলে কি করব? তাহলে ফার্নিচার অ্যাকাউন্টটাকে কি করব? কমাতে হবে, রাইট? কমালাম, ক্রেডিট করলাম। কত টাকা দিয়ে ক্রেডিট করব? 31/12/16-তে 35,000 টাকা ক্লোজিং ব্যালেন্স ছিল, 31/12/17-তে ক্লোজিং ব্যালেন্স বলছে 10,000 টাকা। তাহলে কত দিয়ে ক্রেডিট করব? 25,000 টাকা। এগেনস্টে কি লিখবো? ব্যাংক। তাহলে রাইট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ব্যাংক লিখতে পারবো না তো, পয়সা, আরে পয়সাই তো আসেনি, কি করে করবো, রাইট? তো
রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। ক্লিয়ার? 25,000 টাকা। আচ্ছা, ওকে। তাহলে আমরা এইমাত্র যেটা শিখলাম, রিভ্যালুয়েশন শেখার জন্য দুটো জিনিস জাস্ট শিখতে হয়, খুব ইম্পর্টেন্ট। আমরা এইমাত্র শিখলাম যে 31/12/16 ভ্যালু ছিল 20, সরি ভ্যালু করিয়ে নেওয়া হয়েছিল 35, এখন তোমার ভ্যালু হয়েছে কত জানো? 10। দেয়ারফর আমরা বুঝতে পারলাম 25 এখানে কমেছে, রাইট? আর একটা স্টেপ যেটা থাকে বইতে, আর একটা যেটা থাকে আর এক ভাবে কি 31/12/16 ছিল 35, বলবে কমেছে জানো 25,000 টাকা, বলবে কমেছে 25, তাহলে এখন ভ্যালু কত হয়েছে? 10,000 টাকা। তাহলে কোথাও বলে দেবে 10,000 হয়েছে, কোথাও বলে দেবে 25 কমছে। যেভাবেই হোক না কেন আমাদের দরকার হচ্ছে এই পোর্শনটা কত কমেছে, আমাদের দরকার এটা, আমাদের দরকার এইটা নয়। এটা নিয়ে কি করব আমরা? কিন্তু এটা যদি না বলে থাকে তাহলে এটা বার করতে পারবো না। তো দেয়ারফর যেভাবে হোক আমাদের ঠিক কতটা পরিমাণ কমেছে বা কতটা পরিমাণ বেড়েছে, কথাটা বুঝতে পারলে? কতটা পরিমাণ কমেছে, কতটা পরিমাণ বেড়েছে, আমাদেরকে খালি এইটুকু খুঁজে বার করতে হবে। এই জায়গাটা যদি বার করতে পারি দেয়ারফর এটা একদম সোজা হয়ে যাবে জিনিসটা। ওকে, তাহলে আমি তোমাকে দিচ্ছি যে কিরকম থাকে। ফার্নিচার অ্যাকাউন্টের ধরো ব্যালেন্স ছিল ধরো 15,000 টাকা অন 1/1/16। ফার্নিচার রিভ্যালুড 2 রুপিস 30,000 টাকা। আরেকটা দিয়ে দিয়েছে 31/12/16, আরেকটা দিয়ে দিয়েছে, দুটো কেস। হ্যাঁ, ফার্নিচার রিভ্যালুড বাই রুপিস 15,000 টাকা। তাহলে দুটো জার্নাল এন্ট্রি কি হতে পারে বলো? প্রথম কেস 1 এর জার্নাল এন্ট্রি কি হবে? ফার্নিচার রিভ্যালুড 30,000 টাকা, ফার্নিচার রিভ্যালুড 30,000 টাকা। কি হতে পারে? রিভ্যালুড 30,000 টাকা। মানেটা হচ্ছে বল? হ্যাঁ, রাইট রাইট, ঠিক। আর পরেরটা ফার্নিচার রিভ্যালুড বাই 15,000, তাহলে রাইট। অর্থাৎ প্রথম যে কোশ্চেনটা এটা কিন্তু 2, দ্বিতীয়টা বলেছে বাই। অর্থাৎ এই ক্ষেত্রে ছবিটা এরকম হবে যে 15,000 ছিল অন দি ডেট অফ 1/1/16, 30,000 মানে এত দূর অব্দি পৌঁছাবো 31/12/16। ক্লিয়ার হয়েছে? তো ফার্নিচার রিভ্যালুড 30,000 মানে এত দূর অব্দি এসে এখানে এসে দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? পরের ছবিটা হচ্ছে অন 1/1/16 ছিল 15,000, রিভ্যালুড বাই 15,000, তার মানে এইখান থেকে এতটা যে পৌঁছেছে 15,000 টাকা প্লাস হয়ে। তাহলে এখন ভ্যালু কত হয়েছে? 30,000 টাকা। দুটো ছবি বোঝা গেল। এই দুটো ছবি বোঝাটা ইম্পর্টেন্ট। স্টুডেন্ট এইখানেই গোলায় 2 আর বাই, 2 আর বাই। 2 মানে হচ্ছে এত দূর অব্দি পৌঁছে গেছি, আর বাই মানে হচ্ছে অতর দ্বারা বাড়ানো হয়েছে। ক্লিয়ার হয়েছে? আর মোটামুটি আর একটা যদি উদাহরণ নিই, ছাড়ো আর লাগবে না, এবার ধীরে ধীরে আমরা শিখতে থাকবো, এগুলো দেখবো। ওকে, আচ্ছা একটা মিনিট, পানি খা। কিভাবে এন্ট্রি করছি, এন্ট্রিটা ভালো করে আগে বুঝবে যে কিভাবে করছি। আমরা কিন্তু আগে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কমপ্লিট, তারপরে পার্টনার্স ক্যাপিটাল, তারপরে হচ্ছে ব্যালেন্স শিট না, আমরা যেরকম ভাবে ট্রেডিং পিএল করেছি পরপর সেইভাবে করবো। ওকে, প্রথম কিভাবে শুরু করছি দেখো, স্টেপ বাই স্টেপটা।
ব্যালেন্স শিটের দিকে তাকাবো। ব্যালেন্স শিটের প্রথমে আমি আমার দিক থেকে বলছি, তোমরা পরে যখন পোক্ত হয়ে যাবে তখন আরো ভালো হবে। প্রথম দেখো অমলস ক্যাপিটাল আর বিমলস ক্যাপিটালটা দেখো বলা আছে। দেখো বলা আছে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স দেখো, বোঝো অলরেডি ব্যালেন্স শিটটা কিন্তু 31/12/16 সালের দেওয়া আছে, রাইট? তাহলে 31/12/16 সালের যদি ব্যালেন্স শিট দেওয়া থাকে, দ্যাটস মিন ইট ইজ দ্য ক্লোজিং ক্যাপিটাল অফ দ্য পার্টনার্স। তাহলে কিন্তু নিচের দিকে দেখো অন 31/12/16-তে কিন্তু কমল অ্যাডমিট হচ্ছে। তাহলে যেহেতু নতুন পার্টনার অ্যাডমিট হচ্ছে, সেই কারণের জন্য অন দি ডেট অফ অ্যাডমিশন, কি বললাম, অন দি ডেট অফ অ্যাডমিশন ক্যাপিটালটাকে রিভ্যালুট করাতে হবে। দেয়ারফর অলরেডি কিন্তু ওদের ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে, কিন্তু আমাকে কি হলো, নতুন যেহেতু পার্টনার আবার জয়েন করছে, দেয়ারফর ফার্দার আমাকে 31/12/19-এ তোমাদের বই অনুসারে 31/12/19-এ আমাকে আবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ওপেন করতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে প্রথম ধরো আমার তাহলে ব্যালেন্স শিটে যে ক্যাপিটালটা দেওয়া আছে এটাকে আমরা ওপেনিং ক্যাপিটাল হিসেবে ট্রিট করব। তাহলে ওপেনিং ক্যাপিটাল পার্টনার্স ক্যাপিটালে কোন দিকে বসে? কি লিখা বসাবো? বাই ব্যালেন্স বিডি, আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে অলরেডি রয়েছে 60,000 আর 40,000, বসিয়ে নাও। হয়েছে? এরপরেরটা দেখো, রিজার্ভ হচ্ছে 20,000 টাকা। ভালো করে আগে বোঝো রিজার্ভ কি। রিজার্ভ কি? পিএল থেকে সামান্য পরিমাণ টাকা প্রত্যেক বছর টুক 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 করে কেটে কেটে রাখা হয়। তাহলে আজকে এই যে রিজার্ভ পিএল থেকে কেটে কেটে তৈরি হয়েছে, তাহলে এই রিজার্ভে অধিকার কাদের? নতুন পার্টনারের কি কোনো অধিকার আছে এই রিজার্ভে? কোনো অধিকার নেই। কারণ কি? কারণ এই রিজার্ভের মধ্যে থাকা টাকাটা এ এবং বি এর। তাহলে দেয়ারফর আজকে নতুন সি যখন অ্যাপয়েন্টমেন্ট হবে তখন কি করতে হবে, রিজার্ভটাকে অর্থাৎ অ্যাজ ইউজুয়াল পিএলটাকে, যেহেতু এ এবং বি এর দুজনের এই জিনিসটা, দেয়ারফর তাদের মধ্যে তাদের ওল্ড রেশিও অনুসারে, এবার এই কথাগুলো একটু নতুন করে জয়েন হবে, তাদের ওল্ড রেশিও অনুসারে ডিস্ট্রিবিউট করে দেবো। ওল্ড রেশিও অনুসারে ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে ডিস্ট্রিবিউট যদি করি তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টটা বাড়বে, কারণ প্রফিটের পার্টটা তো ব্যালেন্স শিটে গিয়ে ক্যাপিটালের সঙ্গে অ্যাডই হয়। তো রিজার্ভ যেহেতু প্রফিটেরই একটা পার্ট, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টটা বাড়বে। ক্যাপিটাল অ্যাকাউন্ট বাড়াতে গেলে রিজার্ভটাকে কোন দিকে মানে ডিস্ট্রিবিউট করবো, ডেবিট সাইডে না ক্রেডিট সাইডে? ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে বাড়াতে গেলে রিজার্ভটাকে কোন দিকে ডিস্ট্রিবিউট করব, ডেবিট সাইডে না ক্রেডিট সাইডে? রাইট, ক্যাপিটাল অ্যাকাউন্ট বাড়বে, দেয়ারফর ক্রেডিট হবে। তাহলে এখানে লিখবো বাই রিজার্ভ অ্যাজ পার কোন রেশিও বললাম, কোন রেশিও বললাম? ওল্ড রেশিও। দেয়ারফর ওল্ড রেশিও কত আছে দেখো, বইয়ের টপে বলা আছে যে অমল এন্ড বিমল আর দা পার্টনার্স 3:2, রাইট? তাহলে 3:2 রেশিওতে ভাঙবো রিজার্ভটাকে। রিজার্ভ কত আছে? 20,000 টাকা। 20,000 টাকা ভাঙো, 3 এর 5 2 এর 5 করো, 20,000 ভাঙলে 5 4 3 4 12,000 আর 8,000 শেষ। আপাতত আর কিছুতে আমরা তাকাচ্ছি না, প্রথম ব্যালেন্স শিটে দেওয়া যেটা থাকবে সেটা থেকে এই দুটো কাজ আমরা প্রথমে করে নেবো। এইবার আমরা অ্যাডজাস্টমেন্টে চলে আসছি। দেখো বলছে 31/12/16-তে দে এগ্রিড টু অ্যাডমিট কামাল ফর আ ফোর্থ শেয়ার, ফর আ ফোর্থ শেয়ার মানে 1/4। ওই আ ফোর্থ শেয়ারের নিচে আন্ডারলাইন করে লিখে রাখো 1/4, মানে 1/4 লিখে রাখো এরকম ভাবে 1/4। हो गया? আচ্ছা, এইবার আমরা একটু কিছু জিনিস বুঝবো, এটা এখানে নেসেসারি নয়, তবুও আমি এটা এখানে দেখাবো, কারণ এখন থেকে যদি প্র্যাকটিস করতে থাকি পরে গিয়ে আর প্রবলেমটা হবে না। তুমিও করবে। নিউ রেশিও ক্যালকুলেট করা, ওকে? হেডিং দেব ক্যালকুলেশন অফ নিউ রেশিও। এটা এখানকার ইম্পর্টেন্ট নয়, কিন্তু তবুও দেখাচ্ছি কারণ যাতে পরে তোমাদের এটা সুবিধা হয়। দেখো প্রথম আমরা আগের বারে কিন্তু নিউ রেশিও বার করা আগের ভিডিওতে আমরা শিখেছিলাম। দেয়ারফর এইখান থেকে কিরকম দেখবো,
যে সি শেয়ারটা কত টাকা বলেছে, প্রথমে সি শেয়ার নয়, প্রথমে লিখে নেবো যে টোটাল শেয়ার। টোটাল শেয়ার কত? 1। টোটাল শেয়ার 1, তাই তো? সি শেয়ারটা কতটা দিয়েছে? 1/4, দ্যাট ইজ দ্য 20%, 25%। তাহলে দেয়ারফোর রিমেনিং শেয়ার কতটা? 3/4, 75%, দ্যাট ইজ দ্য 3/4। কি করে বেরোলো? 1 মাইনাস 1/4 করলে 3/4, 25% দিয়ে দিলে 75% প্রফিট পড়ে থাকে। তাহলে এই 75%টা কি করব? বাকিদের মধ্যে ডিস্ট্রিবিউট করব। তাহলে তাহলে এস শেয়ার কত হবে? এ অলরেডি ছিল 3/5, 3/5 3/4, দ্যাট ইজ দ্য 75% পাবে। মানে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে জিনিসটা এরকম নয়, জিনিসটা হচ্ছে 75% এর 3/5। তাহলে করলে কত হয়? 3 তিরিকে 9, 4 5 20। বি এরটা কত হচ্ছে? 3/4 এর 2/5। তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 4 5 20। আর লাস্ট হচ্ছে সি। সি এর কত বলেছে? 1/4। আমাকে হরটাকে সমান করতে গেলে 5/5 দিয়ে যদি ডিভাইডেড করি তাহলে কেটে গেলে 1, একই রইল উত্তরটা। তাহলে 5 এর 20, দেয়ারফর নিউ রেশিও কত? 9:6:5 हो गया। ওকে, এবার এগোই। আচ্ছা দেখো, বিল্ডিং ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড। অ্যাপ্রিসিয়েটেড মানে কি? ইনক্রিজ হওয়া। বিল্ডিং ইনক্রিজ হওয়া। অ্যাপ্রিসিয়েটেড বাইটাকে গোল দাগ করবে। অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, রাইট? তার মানে কি? বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে। তাহলে বিল্ডিং এর ভ্যালু যদি আজকে বেড়ে যায়, তাহলে দেখো বিল্ডিং এর ভ্যালু অলরেডি আমাদের ব্যালেন্স শিটে, ক্লোজিং ব্যালেন্স শিটে কত টাকা বলা ছিল? 50,000 টাকা। তাহলে 31/12/16-তে বিল্ডিং এর ভ্যালু ছিল 50,000 টাকা, রাইট? আর 31/12/16-তে রিভ্যালুট করা হয়েছে, কত পার্সেন্ট বেড়েছে বলেছে? অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, বাই। তাহলে ফিগারটা এখানে লিখবো না এখানে লিখবো? এখানে লিখবো আশা করছি, রাইট, মধ্যখানে লিখবো। তাহলে অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, দ্যাটস মিন 50,000 টাকা ছিল, 10% বাড়লে তার মানে আরো 5,000 টাকা বেড়েছে। বেড়ে কত হয়েছে? 55,000 টাকা। তাহলে আমরা এখানে কি করব? যেহেতু বিল্ডিং বেড়েছে, বিল্ডিং অ্যাকাউন্টটাকে কি করব? ডেবিট না ক্রেডিট? ডেবিট। জার্নালটা খাতায় লিখবে, দ্যাট ইজ দ্য বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু টু ব্যাংক রিভ্যালুয়েশন, টু রিভ্যালুয়েশন, দ্যাট ইজ দ্য 5,000। ক্লিয়ার? তাহলে দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কি হয়েছে? ক্রেডিট হয়েছে তো। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা যদি কন্ট্রা এন্ট্রি পাস করি তাহলে এখানে কি লিখবো? বাই বিল্ডিং 5,000 টাকা, ঠিক আছে? তাহলে ব্যালেন্স শিটে এখন বিল্ডিং এর ভ্যালু কত হলো? 55,000 টাকা। বোঝা গেল? নেক্সট, মেশিনারি ইজ টু বি, মেশিনারি ইজ টু বি। তাহলে মেশিনারির ভ্যালু কত ছিল 31/12/16-তে? বলো। 40,000 টাকা। তাহলে ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই 5%। ডেপ্রিসিয়েটেড বাই 5%। কোথায় লিখবো ভ্যালু? এখানে না মধ্যখানে? না, এই যে টু বি লেখা আছে বলেই মাথাটা খারাপ হয়ে গেল। দেখো ডেপ্রিসিয়েটেড বাই, দেখো আগেরটায় দেখো অ্যাপ্রিসিয়েটেড বাই, এটা লেখা আছে ডেপ্রিসিয়েটেড বাই। ওই টুটাকে দেখলে হবে না, ইংলিশটা পরে বুঝতে হবে যে ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই 5%। দেয়ারফর 40,000 টাকা ছিল, তার 5% 2,000 টাকা দিয়ে ডাউন খেয়েছে, খেয়ে এখানে ভ্যালু হয়েছে 38,000 টাকা। তাহলে দেয়ারফর জার্নাল কি পাস করবো বলো? মেশিনারি একটা অ্যাসেট, ভ্যালু কিন্তু কমেছে, জার্নাল কি পাস করবো? রাইট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 2,000 টাকা, রাইট, লিখে গেল।
বলে বলবে। ওকে, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে চলে আসি। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিটেড হয়েছে, কি দিয়ে ডেবিট হয়েছে? মেশিনারি দিয়ে, টু মেশিনারি 2000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, তা আরেকটা কি করব, ব্যালেন্স শিটে চলে যাই সাথে সাথে। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ব্যালেন্স শিটে কত লিখবো? 38,000 টাকা। 40,000 ছিল, 2000 দিয়ে ডেপ্রিসিয়েটেড হয়ে 38। ওকে, নেক্সট। দেখো ভালো করে দেখো, স্টক ইজ টু বি টেকেন অ্যাট ₹18। স্টক ইজ টু বি টেকেন অ্যাজ 18। তাহলে স্টকের ভ্যালু কত ছিল? স্টকের ভ্যালু 31/12/19, তোমাদের বই অনুসারে আমি বারবার 16 লিখছি। স্টকের ভ্যালু ছিল 20,000 টাকা। ভালো করে বলো, কোনটা মিডলে বসাবো না শেষে বসাবো? স্টক ইজ টু বি টেকেন অ্যাজ অ্যাট ₹18,000 টাকা। না, স্টক ইজ টু বি টেকেন অ্যাট 18,000 টাকা। 20,000টা 18,000 হয়ে গেছে। তাহলে দেয়ারফর 2,000 টাকা কমে গেছে। আমরা বারবার কিন্তু মিডিলটাকেই কিন্তু রিভ্যালুড পোর্শনে বসাচ্ছি, আর এন্ড পোর্শনটাকে কোথায় বসাচ্ছি? ব্যালেন্স শিটে বসাচ্ছি, তাই তো? তাহলে এখানে যখন স্টক কমে গেছে 2,000 টাকা দিয়ে, জার্নাল এন্ট্রি কি পাস করব? 2,000 টাকা দিয়ে স্টকের ভ্যালু কমে গেছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক লিখে ফেলুন। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড বাই স্টক বাই ₹2,000 টাকা। সেম ভাবে সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিটে পৌঁছে যাব, সেখানে স্টক 2,000 টাকা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, পরেরটা আছে এইটা বোঝার, এটা ভীষণ ভাবে বোঝার। এটা দেখো, প্রভিশন অন ডেটার ইজ টু বি অ্যাডজাস্টেড অ্যাট ₹10। ওকে, আচ্ছা, প্রথম যেটা বোঝাই, যে প্রভিশনস ক্রিয়েট করি। আগে দেখো, আমরা 11-এ শিখেছিলাম ব্যাড ডেপ্ট। ও ও সরি সরি সরি, না শেখোনি তোমরা, তোমাদের সিলেবাসে ছিল না, মনে আছে। আমরা প্রভিশনস অন ডেটার মিন্স কি? দ্যাট ইজ দ্য ডেটারের উপরে প্রভিশনস ক্রিয়েট করছে। এর মানেটা কি? ডেটার পয়সা নাও দিতে পারে, দেয়ারফর এর এগেইনস্টে আমরা কি করছিলাম? প্রভিশনস ক্রিয়েট করছিলাম। এই যে প্রভিশনসটা ক্রিয়েট হয়, কার উপরে বেস করে তৈরি হয়? ক্লোজিং ডেটারের উপরে বেস করে তৈরি হয়। বোঝাতে পারলাম? ক্লোজিং ডেটারের উপরে বেস করে প্রভিশনস ক্রিয়েট হয়। তার মানে কি? ডেটারের ভ্যালু, লেট ইট বি কি, ডেটারের ভ্যালু আমার আছে কত? ধরো বলছে 40,000 টাকা। এবারে বলছে 40,000 টাকার একটা প্রভিশন তৈরি হচ্ছে। প্রভিশনস অন ডেটার কত পার্সেন্ট? 10%। ওকে, তাহলে 10% হলে দ্যাটস মিন প্রভিশনস কত ক্রিয়েট করতে হবে? 4,000 টাকা। তাহলে এই যে প্রভিশনস এর পয়সাটা আমাকে কোনো জায়গা থেকে কাটিয়ে নিয়ে আসতে হবে। আমরা ডেপ্রিসিয়েশনস এ প্রভিশনস করেছিলাম, প্রভিশনস ফর ডেপ্রিসিয়েশনস করেছিলাম। কখন করি? কি, আজকে মেশিনারি অ্যাকাউন্ট একটা রয়েছে, সেটাকে কন্টিনিউ ডেপ্রিসিয়েশনস না করে ওর এগেইনস্টে প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশনের পয়সাটাকে পিএল থেকে কাটিয়ে একটা ফান্ডে জমা রাখবো। তখন আমরা কি করতাম? পিএল অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশনস ফর ডেপ্রিসিয়েশন, এটা করতাম। এইখানে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন না করে প্রভিশন ফর ডেটার করব, এবং ডেটারের ব্যালেন্স কত হবে? 4,000 টাকা। পিএল থেকে 4,000 টাকা কাটাবো এবং সেই ফান্ডটা গিয়ে প্রভিশন ফর ডেটার অ্যাকাউন্টে গিয়ে বসে থাকবে। তো দেয়ারফর এইখানে দেখো ডেটার অ্যাকাউন্টে কত রয়েছে? ডেটার কত রয়েছে দেখো, বাদ দেওয়ার আগে, প্রভিশনস বাদ দেওয়ার আগে ডেটার কত রয়েছে? 27,000 টাকা রয়েছে। এবার এখানে বলেছে যে প্রভিশনস অন ডেটার ইজ টু বি অ্যাডজাস্টেড অ্যাট দ্য রেট ₹10%। তার মানে কি? ডেটারের উপরে 10% প্রভিশনস ক্রিয়েট হবে। তাহলে ডেটার ব্যালেন্স অলরেডি আমার, তুমি বললে 27,000 টাকা রয়েছে। যদি 10% ক্রিয়েট হয়, দ্যাটস মিন প্রভিশনের ব্যালেন্স হওয়া উচিত 2,700।
কিন্তু দেখো ওরা কত টাকা করে রেখেছে বইতে, 2000, রাইট? তাহলে প্রভিশনসটা 700 টাকা কম ক্রেডিট হয়েছে। ওকে, প্রভিশনসটা 700 টাকা কম ক্রেডিট হয়েছে, দেয়ারফর আমরা প্রভিশনসটাকে 700 টাকা ক্রেডিট বাড়াবো। তাহলে কি লিখবো? টু প্রভিশন ফর ডেটার 700 টাকা। আর এগেনস্টে কাকে দেবো? পিএল থেকে তো কাটাতে পারবো না। না, একটা মিনিট, পিএল থেকে পারবো না, কারণ এটা আমরা রিভ্যালুয়েশন করছি, এটা আমরা রিভ্যালুয়েশন করছি। দেয়ারফর আমাকে এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট লিখতে হবে 700 টাকা। ক্লিয়ার? এই জার্নালটা লিখবে খাতায়। ওকে, তাহলে সিধা আমরা চলে আসি রিভ্যালুয়েশনে। সেখানে আমার কি হলো? রিভ্যালুয়েশন উইল বি ডেবিটেড বাই প্রভিশন ফর ডেটা। কত টাকা? 700 টাকা, রাইট? এইবার আমরা ব্যালেন্স শিটে চলে আসবো, লিখবো ডেটার কত ছিল? 27,000 লেস প্রভিশনস এখন কত টাকা হলো টোটাল? 2700। করো 27,000 90% করো, কত হয় দেখো। এই সরি, থ্যাংক ইউ। তাহলে 27,000 90% করো, কত হলো? হ্যাঁ 90% কারণ 27 থেকে 10 বাদ, তাহলে ব্যালেন্স পড়ে থাকছে 90, 24,300। ওকে, খতম, এগোলাম। আচ্ছা, কামাল, এই কমল আবার কোথা থেকে এলো? ও এবিসি নয়, এটা আবার কে আছে? কায়দা আছে। কামাল কামাল কামাল, ওকে, বোঝো। Kamal will personally meet the outstanding expenses of the farm and will bring cash 25,000 টাকা towards its capital. তাহলে কমল বলছে যে, একটু একটু বোঝার জায়গা, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যে কমল টোটাল কত টাকা দিচ্ছে অ্যাজ আ ক্যাপিটাল হিসাবে। দেখো আজকে আমার বিজনেসে ধরো 3,000 টাকা কোনো একটা পাওনাদার আমার থেকে পাবে। এবার তুমি আমার বিজনেসে নতুন ইন্ট্রোডিউস করছো, এবার তুমি বললে আমি নয় আপনার ওই 3,000 টাকা মিটিয়ে দেব। তুমি ধরো পার্সোনালি মেটাচ্ছ, ঘটনাটা বোঝা যাচ্ছে, পার্সোনালি মেটাচ্ছ। পার্সোনালি মেটানো মানে এবার যেটা বলার কি, পার্সোনালি মিট করছে। এবার তুমি দেখো আজকে তুমি কোনো একটা বিজনেসে জয়েন করলে, একটা বিজনেস রয়েছে, তুমি সেখানে চাইছো আমি জয়েন করব। ওকে, সে বলছে এই যে আমার 3,000 টাকা কিন্তু এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং রয়েছে, তুমি ওটা কিন্তু তোমাকে শোধ করতে হবে, আর 25,000 টাকা তোমাকে ক্যাপিটাল হিসাবে দিতে হবে। ওকে, তো দেওয়ার পর যেখানে ঠিক এরকম ধরনের কিছু কৃত্রিকলাপ হয়, অর্থাৎ কিরকম, তোমাকে তো এটা বলতে পারে না যে 30,000 টাকা আপনাকে ক্যাপিটাল বাবদ দিতে হবে ম্যাম, তার মধ্যে ম্যাম 5,000 টাকা আপনি আমার কোম্পানির আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কিছু আছে সেটা শোধ করবেন, আর 25,000 টাকা আপনি ক্যাপিটাল বাবদ দেবেন। তো তুমি বলবে যা সালা, আমি তো টোটাল 30 দিচ্ছি, 25 ক্যাপিটাল, 5 আপনার, আমার কি টাকা পড়েছে আপনার আউটস্ট্যান্ডিং মেটাবো? সোজা কথা, আমার কি টাকা পড়েছে আপনার আউটস্ট্যান্ডিং আমি মেটাতে দেবো না। আমি পার্টনার হিসেবে জয়েন করছি, কত ক্যাপিটাল দিতে হবে দিচ্ছি, সেটা আপনি কিভাবে ইউজ করবেন দ্যাট ইজ আপনার পার্সোনাল ম্যাটার। তো এই অঙ্কটাতে বলেছে কামাল উইল পার্সোনালি মিট দ্য আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অফ দ্য ফার্ম, মিনস পার্সোনালি মিনস হচ্ছে কি, তোমাকে আমি সঞ্চারী জয়েন করাবো, দ্যাটস গুড, তুমি একটা কাজ করো না সঞ্চারী, আমার এরকম একটা ক্রেডিটার আছে, তুমি গিয়ে না একটু টাকাটা মিটিয়ে দিয়ে এসো, আমাদের অফিসে না লোকজন নেই। এইখানে পার্সোনালি বলতে এইটার কথা বুঝিয়েছে।
ওকে, তো তার মানে তুমি টোটাল 30,000 টাকাই দিচ্ছ, কিন্তু যার মধ্যে 5,000 টাকা তুমি নিজে গিয়ে মিটিয়ে দিয়ে আসছো। এবার স্টুডেন্টদের কোথায় প্রবলেম এই এরিয়াটাকে নিয়ে, যখনই তাকে পার্সোনালি কিছু মেটাতে যাচ্ছে এবং তারপরেই যখন এরকম লেখা রয়েছে যে 25,000 টাকা টুয়ার্ডস অ্যাজ ইজ ক্যাপিটাল, স্টুডেন্ট কি করে শুধু 25,000 টাকাটাকে ক্যাপিটাল বলে দেখিয়ে দেয়, 5,000 টাকা কিছুই দেখা না। আরে ভাই, মাথায় সঙ্গে সঙ্গে আনা দরকার যে আজকে তোমার পকেট থেকে নয় 5,000 যাচ্ছে, দ্যাট গুড, কিন্তু ফার্মের বই থেকে তো আউটস্ট্যান্ডিংটাও সরে যাচ্ছে, কারণ তুমি ফার্মেরই তো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মেটানোর জন্য গেছো। তাহলে যদি আজকে পুরোপুরি পার্সোনাল হয় কি, আজকে তুমি পার্টনার হিসেবে জয়েন করছো, আমাদের দুজনকে চা খাওয়াচ্ছ, এবার তুমি বলছো স্যার চাটা যেটা খাওয়াচ্ছেন ওটা আমার ক্যাপিটালের মধ্যে ইনক্লুড করে দেবেন, হতেই পারে। তো সেটা একটা পার্সোনালি, সেটা অন্য কথা। ওকে, কিন্তু তুমি যখন ব্যবসারই আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বাইরে শোধ করতে যাচ্ছ, মাথায় এটা নয় আসে ভাই পার্সোনালি শোধ করছি, আমি তো শোধ করছি, ফার্মের বইতে তো কোনো এফেক্টই পড়ছে না। কিন্তু একটু ভালো করে দেখো, ফার্মের বইতে এফেক্ট পড়ছে, কারণ ফার্মের আউটস্ট্যান্ডিংটা তো শোধ হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা যে এতক্ষণ ধরে অ্যাকাউন্টসটা করছি, এটা কিন্তু পুরোটাই পড়ছি ইন দা বুকস অফ দা ফার্ম, ইন দা বুকস অফ দা ফার্ম। আমরা কিন্তু কোনো সিঙ্গেল পার্টনারের বই মেনটেন করছি না, আমরা ফার্মের বই মেনটেন করছি। তাহলে দেয়ারফোর অ্যাকচুয়ালি এখানে টোটাল ক্যাপিটাল বাবদ কত দিলো জানো? প্রথম কথা, এই যে 5,000 টাকা যেটা আমার এই যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস যে 5,000 টাকা রয়েছে, প্রথম সেইটা শোধ হচ্ছে। তাহলে ফার্মের যখন বইতে আমরা রেকর্ড করছি, তাহলে ফার্মের বইতে কি হবে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস শোধ হয়ে গেলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অ্যাকাউন্টটা কি করবো, ডেবিট। 5,000 টাকা। আর কি করছে কমল, ক্যাপিটাল বাবদ 25, ক্যাপিটাল বাবদ টাকা দিচ্ছে, তাহলে ক্যাপিটাল বাবদ আর কত টাকা দিচ্ছে দেখো, 25,000 টাকা দিচ্ছে। তাহলে ফার্মের কাছে ব্যাংক আসছে কত টাকা, 25,000 টাকা। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 25,000 টাকা। তাহলে ব্যালেন্সটুকু কি, টু কামালস ক্যাপিটাল অ্যাকাউন্ট 30,000 টাকা। এবার ক্লিয়ার? এটা লেখো, তারপরে কিছু কথা বলছি। আসি, ওকে। এবার তোমার প্রথম কি করব আমরা, জার্নাল লেখার পরে আমরা এতক্ষণ কি করছিলাম, কোথায় প্রথম পোস্টিং করছিলাম, রিভ্যালুয়েশনে। তাহলে এখানে রিভ্যালুয়েশনে বসানোর কোনো জায়গা আছে দেখো তো, রাইট? কারণ এখানে রিভ্যালুয়েশন রিলেটেড কিছুই নেই। আরে এখানে আমি রিভ্যালুড কিছুই করিনি, এখানে পেমেন্ট করেছি, তাই তো? তো দেয়ার ফোর রিভ্যালুয়েশনের কোনো জায়গাই নেই। কিন্তু দেখো পার্টনার্স ক্যাপিটালের দেখো একটা এফেক্ট আছে, দেখো ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে একটা এফেক্ট আছে, তাই না? কারণ ব্যাংক বেড়েছে। আবার ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডেও এফেক্ট আছে, কারণ আউটস্ট্যান্ডিং কমে গেছে, রাইট? তাহলে আমরা প্রথম পার্টনার্স ক্যাপিটালে চলে আসি, সেখানে লিখবো বাই ব্যাংক কেস ক্যাপিটাল কত টাকা দিয়ে বাড়লো, টোটাল 30,000 টাকা দিয়ে বাড়লো। এইবার ব্যাংক 30,000 টাকা, ব্যাংক বাই, দেখো এখানে আমার স্টুডেন্টের আবার প্রবলেম, যে আমি তো ব্যাংক বাড়ালাম 25,000 টাকা, তুমি লিখলে 30,000 টাকা, এটা তো ভুল। আরে ব্যাংক তো লিখলাম 25, লিখলাম তো 30। আরে বাবা, আমরা এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি, ক্যাপিটাল অ্যাকাউন্টটা বাড়লো 30,000 টাকা দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট করছি না বা ক্যাশ বুক মেনটেন করছি না। ক্যাশ বুক মেনটেন করলে সেখানে 25ই লিখবো, রাইট? এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি, দেয়ারফর ক্যাপিটাল অ্যাকাউন্টটা দেখো ক্রেডিট হয়েছে 30,000 টাকা দিয়ে, তাই 30,000 টাকা লিখলাম। এইবার কথা হচ্ছে, তাহলে এতক্ষণ ধরে আমি প্রথমে ভুলটা লিখছি, তারপরে আমি যখন লিখতে বলবো ব্যালেন্স শিটটা তখন পোস্ট করবে। দেখো যদি আজকে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসটা যদি বহাল থাকতো, তাহলে এখানে লিখতাম 5। তাহলে আমাকে ইকুয়াল করার জন্য ব্যাংকেও অলরেডি রইবে হচ্ছে আমার 5, রাইট? আর ক্যাপিটাল বাবদ কত টাকা এসছে, 25, টোটাল ক্যাপিটাল বাবদ 30ই এসছে, বাট আমি ধরো শোধ করিনি, তাহলে আমি কিরকম লিখতাম, এদিকে 5 আর 25 30, আর এখানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এখনো বসে রয়েছে, এখানে লিখতাম 5। কিন্তু দেখো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস তো শোধ হয়ে গেছে,
তাহলে এটাকে যদি আমি মুছে দিই, শোধ হয়েছে কি দিয়ে? টাকা দিয়ে। তাহলে এদিকে ইকুয়াল করার জন্য এটাকেও তো মুছে দেবো। তাহলে ব্যাংকে কত লিখবো? এখানে 25। ক্লিয়ার হয়েছে? আরেকবার বলবো? ওকে, আরেকবার। ধরো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সের শোধ হয়নি, তাহলে লিখতাম 5। এবার ব্যাংকটাকে আমি একটু ভেঙে লিখছি বোঝানোর জন্য। একটা লিখলাম 5 আর একটা লিখলাম হচ্ছে 25। ওকে, তাহলে এখানে তো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ফার্মের আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস তো শোধ হয়ে গেছে। তাহলে ফার্মের যদি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস শোধ হয়ে যায়, তাহলে এটা তো এখানে থাকবে না। তাহলে আজকে যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস শোধ হলো, কি দিয়ে শোধ হলো? ব্যাংক দিয়ে। তাহলে দেয়ারফর ব্যাংকটাকে এখানে মুছে দেবো। 5,000 টাকা মিটে গেল। তাহলে ব্যাংকে কত পড়ে দিল? 25,000 টাকা। এবার ঠিক আছে? তাহলে আলটিমেটলি ফার্স্ট জার্নালটা কি হয়েছে জানো? এখানে প্রথম জার্নালটা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 30,000 টাকা টু কেস ক্যাপিটাল 30,000 টাকা, অ্যান্ড দেন আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা টু ব্যাংক 5,000 টাকা। এবার এটাকে আমরা যদি একবারে লিখতে চাই, তাহলে তোমাদের খাতায় যেটা লেখা রয়েছে সেটা দেখো। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 5, ব্যাংক ডেবিট হয়েছে 30, ক্রেডিট হয়েছে 5, দেয়ারফর ব্যাংক লেখা আছে 25, আর কমন টোটাল ক্যাপিটাল দিয়েছে দেখো 30। ক্লিয়ার? তুমি পারলে না ওটাকে অর দিয়ে এই 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 জার্নালটাকে একটু লিখে নাও। হ্যাঁ হ্যাঁ, ভেঙে ভেঙে লিখে নাও। চলো ভাই, ওকে, আমাদের কাজ শেষ, আর কিছু অ্যাডজাস্টমেন্ট নেই। এবার কি করব? এইবার যা যা আমাদের ব্যালেন্স শিট থেকে এখনো বসানো বাকি, আমরা সেগুলোর দিকে তাকাবো। দেখো, ক্যাপিটাল বসানো হয়ে গেছে, রিজার্ভ বসানো হয়ে গেছে, ক্রেডিটার রিলেটেড কিন্তু কোনো কাজ করিনি, দেয়ারফর ক্রেডিটারকে টাচই করিনি। তাহলে ক্রেডিটার নর্মালি আমরা বসিয়ে দেবো। ক্রেডিটার কত টাকা? 35,000 টাকা। একটু দেখো লাইনটা গ্যাপ রেখেছি কারণ ক্যাপিটালটা বসবে। বিলস পেয়েবলে কোনো হাত দিইনি, দেয়ারফর 10,000 টাকা। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস তো পেমেন্ট হয়ে গেছে, একে ধরার কোনো দরকারই নেই। ওকে, ক্লিয়ার? এইবার চলে আসবো সোজা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। দেখবো যে রিভ্যালুয়েশন করিয়ে আজকে আমার প্রফিট হলো না লস হলো। আজকে যে আমি রিভ্যালুয়েট করালাম, আরে আলটিমেটলি তো আমার কোনো প্রফিট হয়নি। আলটিমেটলি কি আমি কোনো সেল ফেল করেছি নাকি? কিচ্ছু করিনি, আমার তো পকেটে পয়সাই আসেনি। দেয়ারফর জাস্ট একটা নোশনাল প্রফিট। কি আজকে কিরকম প্রফিট হলো রিভ্যালুয়েট করানোর জন্য? তাহলে দেখো, যদি বলি যে রিভ্যালুয়েশনের ক্রেডিট সাইডে রয়েছে 5,000, 5,000 থেকে 4,700 টাকা অ্যাসেটস এর ভ্যালু কমেছে, তাহলে আলটিমেটলি নেট এফেক্টে আমার 300 টাকা দেখো বেড়েছে, তাই না? 5,000 থেকে 4,700 যদি কমে যায়, তাহলে আলটিমেটলি নেট এফেক্ট আমার 300 কিন্তু বেড়েছে। তাহলে এই যে 300 বেড়েছে, এতে অধিকার কার? এক্সিস্টিং পার্টনারসের, কারণ এক্সিস্টিং পার্টনাররাই এতদিন বিজনেসকে কন্টিনিউ করে এসেছে। তাহলে দেয়ারফর টু পার্টনার্স ক্যাপিটাল, সেখানে কারা কারা থাকবে? এ আর বি নিশ্চয়ই। ওকে, তাহলে 300 টাকা কোন রেশিওতে হবে? কোন রেশিওতে হবে? 3/5, 2/5। তাহলে যে 60, 180 আর 120 দেওয়ার পর হচ্ছে 300, তাহলে হচ্ছে 5,000, 5,000। ক্লিয়ার? তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা কি হয়েছে? বেড়েছে না কমেছে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা বাড়লো না কমলো? কি হলো? বাড়লো। তাহলে বাড়লে কোন দিকে? ক্রেডিট সাইডে। তাহলে বাই রিভ্যালুয়েশন কত? 180 দিয়ে বেড়েছে এস ক্যাপিটাল, 120 দিয়ে বেড়েছে বিস ক্যাপিটাল। ওকে, আর কোনো কাজ নেই। তাহলে এবার চেক করে নি এইবারে পার্টনারসের ক্লোজিং ক্যাপিটাল কত হলো। ঠিক যেখানে লিখছি ওরকম, হ্যাঁ, টু ব্যালেন্স সিডি। তাহলে প্রথমে আমরা যোগ করে নিই ক্রেডিট সাইডটা, ডেবিট সাইডে তো কিছুই নেই। তাহলে 60,000 আর 12,000, 72,000, 72,180 টাকা বসিয়ে নিই। 72,180, 48,120,
48,120, লাস্ট এটা রয়েছে 30,000, মানে বসা 30,000, 72,180, 48,120, 30,000। ওকে, খতম। ক্লোজিং ক্যাপিটাল কোথায় বসবে? ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে এ, বি অ্যান্ড কে। কত টাকা? 72,180, 48,120, 30,000। যোগ করলে কত হয় দেখো তো? লাখ 50,300। এবার লাইবিলিটি সাইডটা টোটাল যোগ করো। 1,50,000 সঙ্গে 45 যোগ করো, 1,95,300 হয়ে গেল। হ্যাশ সাইড যোগ করে দাও। একটা মিনিট, অ্যাসেট মিলবে না, 30,000 টাকা কম পড়বে। কারণ কি 30,000 টাকা কম পড়বে? কারণ কি, ধরো অ্যাসেট সাইডটা মিলিয়ে নি সব বসানো হয়েছে কিনা। বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার বসানো হয়নি এখনো, ফার্নিচার বসাবো, দ্যাট ইজ 5,000 টাকা। আর স্টক বসিয়ে দিয়েছি, ডেটার বসিয়ে দিয়েছি। ক্যাশ অ্যাট ব্যাংকটা দেখো অলরেডি 30 ছিল, আরো 25 এসছে, তাহলে 30 প্লাস 25, 55,000 টাকা। এবার মিলবে 55,000। এবার ঠিক আছে, এবার দেখো हो गया, খতম। এটা শেখানো যখন হয়ে গেল, এবার যদি আমি এবার ঝাট করে 2 নাম্বার চ্যাপ্টারে চলে এসো, যেটা আমরা ছেড়ে দিয়ে চলে গেছিলাম। এইবার এখানে চলে এসো। এই দুটো চ্যাপ্টার না একটু মিক্সিং আছে। একদম শুরুতে, দ্যাট ইজ দ্য রিকনস্ট্রাকশনস অফ দ্য পার্টনার, চেঞ্জ ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও। ওকে, দেখো অনলাইন ক্লাস, আচ্ছা কিচ্ছু শেখার নেই এখানে। প্রথমটা দেখো রয়েছে ক্যালকুলেশন অফ দ্য স্যাক্রিফাইসিং অ্যাজ ওয়েল অ্যাজ গেনিং রেশিও। এবার এগুলো টুকটুক করে শিখতে হবে, এগুলো টুকটুক করে শেখার আছে। ক্যালকুলেশনস অফ দ্য স্যাক্রিফাইসিং অ্যাজ ওয়েল অ্যাজ গেনিং রেশিও। তাও মনে হয় আমার এটা এখান থেকে না শেখাই ভালো। তাও তো এখান থেকে এটা শিখবো না, এবার সব অঙ্ক করতে গেলে আমাদের ইয়ে হবে। একটু পিকিউআরটায় চলে এসো তো, দেখো তো ইলাস্ট্রেশন 4 এই যে চেঞ্জ উইথ রেট্রোস্পেক্টিভ আছে না, এটা 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 একটু ইম্পর্টেন্ট। চেঞ্জ উইথ রেট্রোস্পেক্টিভ এফেক্ট। রেট্রোস্পেক্টিভ এফেক্ট দুটো কথা আছে, হ্যাঁ, একটা হয় রেট্রোস্পেক্টিভ, একটা হয় প্রসপেক্টিভ। প্রসপেক্টিভ মানে হচ্ছে ফিউচার, আর রেট্রোস্পেক্টিভ মানে আমরা করেছিলাম, আমি বুঝিয়েছিলাম। রেট্রোস্পেক্টিভ মানে কি,
আজকের ডেট কত বলো, আজকের ডেট কত? 8/7/21, 8 না 9, তাই তো? 9। আমি বললাম 9 তারিখে তোমার ফিস কত? 700 টাকা, রাইট? বললাম না এরকম ভাবে হচ্ছে না। তুমি আমার কাছে ধরো ক বছর পড়ছো গো 12? তুমি বললে 1 বছর পড়ছি। 1 বছর পড়ছি, ওকে। বললাম তুমি ওই 1 বছর আগের থেকে না 700 টাকা করে দাও। দ্যাটস মিন ধরো তুমি আমাকে 600 টাকা করে দিতে, তাহলে 12 মাসে 1200 টাকা পুরো ডিউ। তাহলে কত দেবে? 700 আর এখানে 1200, 1900 টাকা। ক্লিয়ার হয়েছে? রেস্ট্রোস্পেক্টিভ এফেক্ট বলতে কি বোঝালাম? ওকে, এটাই লাস্ট, ছেড়ে দিচ্ছি, আর ঘুমাতে হবে না, ছেড়ে দিচ্ছি। দেখো, the firm P, Q and R who have been sharing profit and losses in the ratio of the 2:2:1 respectively, okay, has existed for some years. এই যে 2:2:1 রেশিওটা কিছু বছর ছিল। R wants that he should share equally, R wants that he should share equally in the profit with P and Q, and he further wants that the change in the profit sharing ratio would come into effect retrospectively for the last 3 years. P and Q have no objections to this proposal. Profit for the last 3 years 52,044 আচ্ছা, তাহলে এখানে বলছে R wants that he should share equally in the profits with P and Q, অর্থাৎ P আর Q এর সাথে বলছে আমি ভাই ইকুয়ালি করব। মানে ভাই আমার ওল্ড ছিল কত ভাই? 2:2:1 ছিল, আমি ভাই নিতে চাই না, আমি ভাই নিউ রেশিও অনুসারে 1:1:1 করতে চাই, নিউ রেশিও আমি চেঞ্জ করতে চাই। তো হি ফার্দার ওয়ান্স দ্যাট চেঞ্জ ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও দ্যাটস কাম ইনটু এফেক্ট রেট্রোস্পেক্টিভলি। মানে 3 বছরে তোমাকে প্রফিট দিয়েছে, দেখো 3 বছরে, প্রথম বছরের প্রফিট দেখো 52, তারপরেরটাই হচ্ছে 44,200, তারপরটাই হচ্ছে 51,610। তাহলে তোমরা 3 বছর ধরেই তো 2:2:1 ধরে করে গেছো। 3 বছর ধরেই তো 2:2:1, কিন্তু হওয়া তো উচিত নয়, কারণ ও বলছে হওয়া উচিত নয় বলতে কি, হঠাৎ করে এখন বলছে আমি প্রিভিয়াস থেকে চেঞ্জ করতে চাই 1:1:1 এ। তাহলে দেখো আজকে পি, কিউ এবং আর, দেখো আর কিন্তু সমান ভাগে, দেখো ওর আগেও 1 এখনো 1, কিন্তু এরা তো ডবল বেশি পেয়েছে, এটা তো উচিত নয়। তাহলে কি করবে এরা দুজন? কি করবে? স্যাক্রিফাইস করবে, এক রেশিও স্যাক্রিফাইস করবে, দেন সেই ব্যালেন্স টাকাটুকু পিকিউআর এর মধ্যে ডিস্ট্রিবিউট হওয়া উচিত। চলো একবার অঙ্ক দিয়ে দেখি। যেমন দেখো, যদি আজকে বলি টোটাল প্রফিট, আমি বই অনুসারে যেরকম করেছি সেরকম দেখাচ্ছি, যে আজকে টোটাল প্রফিট 3 বছরে, এরকম ভাবে করাটাই সুবিধা, 3 বছরে 3 থেকে যোগ করে করেছে 1,07,000, টুকতে হবে না, 810 টাকা। ওকে, তাহলে এই 1,47,810টা 2:2:1 এত বছর ধরে ভাগ হয়ে এসেছে। তাহলে ভাগ হয়ে আসলে দেখো 59,124 পেয়েছে, এও 59,124, এ পাবে এদের হাফ, লাইক অ্যাজ 29,562, কিন্তু এটা তো হওয়া উচিত ছিল না। তার জায়গায় এই 1,47,810 হওয়া উচিত সমান ভাগে। তাহলে কি হবে? এদেরটা একটু কমবে আর এরটা একটু বাড়বে, তাই না? তাহলে যদি হয় 49,270, 49,270 অ্যান্ড 49,270, দেখো কত বেড়ে গেল। তাহলে এরা স্যাক করবে, এখান থেকেই একটুখানি ভাষাটা বোঝার চেষ্টা করো। এরা স্যাক করবে, কতটা পোর্শন স্যাক করবে? স্যাক মানে কি? স্যাক্রিফাইস করবে 9,854, এও 9,854, আর কি করবে? গেইন করবে, যতটুকু লস করেছে গেইন করবে কতটা? 19,708। তার মানে কি এই দুটোকে যোগ করলে এইটা দেখবে 19,708 আসছে। তাহলে পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট এন্ড আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড। এটাকে বলে রেট্রোস্পেক্টিভ। দেখো রেট্রোস্পেক্টিভে আমি কি করতে যাচ্ছিলাম, এগুলো একটু প্র্যাকটিসের অভাব বলেই এগুলো হয়, কি আমি করতে যাচ্ছিলাম জানো, ইন্ডিভিজুয়ালি প্রফিটকে বার করছিলাম, করে সেগুলোকে চেঞ্জ করার চেষ্টা করছিলাম। কেন করতে যাব? কারণ এমন তো হয়নি যে, দেখো কেসটা একটু বোঝো, এমন তো হয়নি যে ফার্স্ট ইয়ারেরটা 3:2:1, সেকেন্ড ইয়ারেরটা
2:3:1 এন্ড থার্ড ইয়ারেরটা 2:2:1। এমন তো হয়নি। যদি এমন হতো তাহলে ইন্ডিভিজুয়ালি আমাকে ইয়ার গুলো ক্যালকুলেট করে তিনজনের বার করতে হতো, আবার সেই পোর্শন অফ শেয়ারটাকে আমাকে 1:1:1 করতে হতো, এইভাবে আমাকে প্রত্যেক জায়গায় করতে হতো। কিন্তু আমার তো সেরকম কিছু হয়নি, আমার তো 3টে বছরে সেম রেশিও অনুসারে চলেছে। তাহলে 3টে বছরই সেম রেশিও চলে, দেয়ারফর কেন এত খাটবো? তার মানে টোটাল প্রফিটটা এই রেশিওতেই ভাগ হয়েছে, দেয়ারফর এই যে মানে সলিউশন প্রসেসটা এটাই কারেক্ট, এটাই সবচেয়ে ইজি প্রসেস। ওরম ভাবে করলে বেশি খাটনি। ক্লিয়ার? পরিষ্কার? বাস চলো আজকের মতো এখানে ক্লাস শেষ।